আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে আমাদের ক্লাসটা যদি করো তাহলে ইনশাআল্লাহ আমাদের ইলেকট্রন আসক্তি নিয়ে প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না, ঠিক আছে? তো দেখো, শুরুতে আমি ইলেকট্রন আসক্তি নিয়ে তোমাদের কিছু কথাবার্তা বলি। ইলেকট্রন আসক্তি কাকে বলে এটা আগে আমি ফার্স্টে শুনে নেব। ইলেকট্রন আসক্তি হচ্ছে একটি নিরপেক্ষ গ্যাসীয় পরমাণু যখন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন সে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমাদের ইলেকট্রন আসক্তি বলে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন আসক্তির নামের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে, মানে সংজ্ঞাটার অ্যান্সার আছে, ঠিক আছে? নামই আছে ইলেকট্রন আসক্তি, তার মানে এ তো অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করাই এর কাজ। তার মানে এখানে তো বোঝাই যাচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করবে, বাট একসাথে কিন্তু অনেকগুলো না, একসাথে অবশ্যই একটি করে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? তোমরা আজকের ক্লাসটা করার আগে অবশ্যই আয়নীকরণ শক্তির ক্লাসটা করে আসবে, তাহলে আজকের ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে? তো দেখো, এখানে আছে একটি নিরপেক্ষ গ্যাসীয় পরমাণু যখন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমাদের ইলেকট্রন আসক্তি বলে। তো দেখো এখানে কি বলছে, যে পরিমাণ শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হওয়া মানে কি? আচ্ছা, শক্তি যখন নির্গত হবে তখন আমাদের তাপ উৎপন্ন হয় না? তো তাপ যদি উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। তো দেখো, আমি যখন ইলেকট্রন আসক্তির বিক্রিয়াটা দেখাইলাম তখন কিন্তু আমি ডেলএইচের মান ঋণাত্মক দিছি। ফাইনালি আমি ডেলএইচের মান কিন্তু ঋণাত্মক দিছি, কারণ আমরা জানি তাপোৎপাদী বিক্রিয়ায় ডেলএইচের মান হচ্ছে ঋণাত্মক হয়, কারণ ইলেকট্রন গ্রহণকালে শক্তি আমাদের নির্গত হয়, শক্তি নির্গত হলে আমরা জানি তাপ উৎপন্ন হয়, আর তাপ উৎপন্ন হলে ডেলএইচের মান কী হয়? ঋণাত্মক হয়। আর আয়নীকরণ শক্তিতে ডেলএইচের মান কী হবে তাহলে? ডেলএইচের মান হবে পজিটিভ, কারণ যখন আমাদের একটা ইলেকট্রন যখন আমাদের ত্যাগ করছে তখন আমাদের শক্তি শোষণ হয়েছিল, ঠিক আছে? তখন আয়নীকরণ শক্তিতে আমাদের হচ্ছে তাপ হারি বিক্রিয়া, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো, তো আমাদের যখন একটা ইলেকট্রন যখন আমি গ্রহণ করলাম, একটা ইলেকট্রন যখন আমাদের গ্রহণ করা হবে তখন ডেলএইচের মানটা হচ্ছে আমাদের মানে নেগেটিভ হবে, কারণ যেহেতু তাপোৎপাদী বিক্রিয়া। আবার আমি যখন ওই আয়নটার সাথে আমি যখন আবার আরেকটা ইলেকট্রন গ্রহণ করব তখন আমাদের হচ্ছে যে আয়নটা তৈরি হবে এখানে আবার হচ্ছে আমাদের তাপহারি হয়, ঠিক আছে? তো আমি যখন টোটালটা যোগ করব, একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের এই O2- হইলো, তাই না? তো এই যে ডেলএইচের মান যে প্রথম ধাপে যে ডেলএইচের মান, প্রথম যে ইলেকট্রন আসক্তিটা আমরা করছি তার ডেলএইচের মানটা অনেক, মানে ঋণাত্মক মানটা অনেক বেশি থাকার কারণে এই পজিটিভ ডেলএইচের মানটা অনেক কম থাকে, যার কারণে আমার ফাইনাল রেজাল্ট ডেলএইচের মান হচ্ছে নেগেটিভ আসে, ঠিক আছে? তো আমরা মনে রাখবো এভাবে করে যে ইলেকট্রন আসক্তিতে হচ্ছে আমাদের ডেলএইচের মান হচ্ছে ঋণাত্মক, কারণ হচ্ছে এখানে শক্তি নির্গত হয়, এবং শক্তি নির্গত মানে হচ্ছে তাপ উৎপন্ন হওয়া, এবং তাপ উৎপন্ন হওয়া মানে হচ্ছে ডেলএইচের মান নেগেটিভ। এ পর্যন্ত আমরা সবাই বুঝলাম। এবার দেখো, এখানে আমরা একটা কথা সবাই জানি যে পর্যায় সারণীর মধ্যে যতগুলো পর্যায় আছে সে পর্যায়গুলো যত বাম থেকে ডান দিকে যাবে ইলেকট্রন আসক্তির মান বাড়বে, আর হচ্ছে তোমার যত একই গ্রুপ ভিত্তিক উপর থেকে নিচে যাবে তখন ইলেকট্রন আসক্তির মান কমবে, ঠিক আছে? আমি এখানে একটু পর্যায়ভিত্তিক চিন্তা করে, মানে পর্যায়ভিত্তিক ধর্ম চিন্তা করে আমি এখানে লিখে রাখছিলাম, যার কারণে আমি কাটা দিচ্ছি, ঠিক আছে? একটু ভুল হয়ে গেছিলো, মিস্টেক। দেখো, তো সেই জন্য আমি সাজাইলাম। দেখো এখানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, তার মানে দেখো এটা একটা কি গ্রুপ 16 মৌল না? চালকোজেন গ্রুপের মৌল না? তার মানে আমরা কি বলছি, একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাবে তার মানে তত তারা কি হবে? ইলেকট্রন আসক্তির মান কমবে। তো মানে অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, তো অক্সিজেনটা সব থেকে বড়, কারণ উপরের দিকে সব থেকে বড়, তারপরে কম, তারপরে কম, তারপরে কম, তার মানে এরকম হওয়ার কথা। বাট দেখো এখানে এটা এক্সচেঞ্জ হয়ে যায়, অক্সিজেন পরে চলে আসে, সালফার আগে চলে আসে। তো অক্সিজেন কেন পরে চলে আসে, সালফার কেন আগে চলে আসে, এটা আমরা একবার ব্যাখ্যা দিব। আবার দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এভাবে তো হওয়ার কথা, যদি গ্রুপ ভিত্তিক উপরের দিকে বড় থাকে নিচের দিকে ছোট থাকে। আর ক্লোরিন হচ্ছে তো দেখো, বাট এখানে একটু চেঞ্জ হয়, ফ্লোরিন পরে বসে, ক্লোরিন আগে বসে। তো এখানে কেন একটু চেঞ্জ হয় সেই জিনিসটা আমি দেখবো। তো এটা কিন্তু রং, এটা কারেক্ট, এটা রং, এটা কারেক্ট। এখন তুমি আমাকে বলতে পারো এভাবে করে কতগুলো মনে রাখবে, এভাবে করে অনেক ব্যতিক্রম? না, খুব একটা ব্যতিক্রম নেই। তোমাকে আমি হচ্ছে আয়নীকরণ শক্তিতে যতগুলো ব্যতিক্রম পড়াইছি ততগুলো ব্যতিক্রমই তুমি মনে রাখবা। ইলেকট্রন আসক্তিতে এই দুইটা ব্যতিক্রম পড়াচ্ছে, এই দুইটা ব্যতিক্রম পড়লে ইনশাল্লাহ মনে থাকবে, ঠিক আছে? আর তোমার পড়ার কোনো দরকার নেই। ওকে, তো চলো আমরা একটু দেখে নিই। দেখো, তো এখানে ফ্লোরিন কেন ক্লোরিনের থেকে বড়, ফ্লোরিনের বড় হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিন কেন বড় হইলো সেটার ব্যাখ্যাটা আমি একটু দিয়ে দিই। দেখো, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির ফার্স্ট কারণটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান এত, আর ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান এত, তার মানে ক্লোরিনের বেশি বড়, কারণ আমরা জানি নেগেটিভে যত কম হবে তত তত বড় হবে, তাই না?
তো ক্লোরিন বড় আর তার মানে হচ্ছে কি ফ্লোরিন ছোট। এটা একটা ব্যাখ্যা। আর সেকেন্ডলি এটা আসো, সেকেন্ডলি ব্যাখ্যাটা দেখো, আমি তোমাদেরকে ব্যাখ্যাটা তো আমি লিখে দিছি, তার আগে আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। দেখো এখানে লিখা মানে আমি ফার্স্টে ফ্লোরিনের একটা অরবিটালের চিত্রটা আঁকছি, ক্লোরিনের অরবিটালের চিত্র আঁকছি। দেখো শেষ কক্ষপথে দুজনেরই 7টা করে ইলেকট্রন আছে, কিন্তু আমরা কি জানি ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। কি বলছি? ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, তাই না? একটা করে ইলেকট্রন গ্রহণ করা। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে ছোট একটা ব্যাখ্যা দিই, একটা গল্পের মাধ্যমে একটা ব্যাখ্যা দিই, ঠিক আছে? আয়নীকরণ শক্তিতে আমি যেমন একটা ব্যাখ্যা দিছিলাম যে হচ্ছে যার প্রতি যার মানে মানে তোমাদের কারোর মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর থাকে, তো আমরা তো সহজে সেটাকে ভাঙতে পারবো না। এভাবে করে একটা ব্যাখ্যা দিছিলাম। আর এখানে আমি তোমাদেরকে আরেকটা ব্যাখ্যা দিই, লিফটের ব্যাখ্যা। কিভাবে? মানে মনে রাখার জন্য, ঠিক আছে? ব্যাখ্যা তো সায়েন্টিফিক্যালি না, এটা হচ্ছে মনে রাখার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো, মনে করো একটা লিফটে অনেক গ্যাদারিং, হুম, একটা লিফটে অনেক গ্যাদারিং। এখন আমরা তো জানি লিফটে হচ্ছে বেশি মানুষ ক্যারি করা যায় না বা বেশি মানুষ বেয়ার করা যায় না। তো এখন তুমি হচ্ছে বেশি মানুষ যেহেতু বেয়ার করা যায় না, এখন তুমি কি চাইলেই কি অন্য একটা মানুষকে লিফটের মধ্যে ঢুকাইতে পারবা? পারবা না তো। কেন পারবা না? কারণ আমরা জানি লিফটের মধ্যে বেশি মানুষ একসাথে ক্যারি করা যায় না। কিন্তু লিফটটা যদি অনেকটা মানে বড় বড় থাকে, ঠিক আছে, আর মানুষও যদি 2-1 জন থাকে, কারণ আমি কেউ আসতে চাইলে আমি বলবো না হ্যাঁ অবশ্যই ওয়েলকাম আসুন। বাট লিফট যদি তোমার ছোট থাকে, আর যদি ছোট থাকে আর ধরো লিফটে ছোট একটা লিফট, ধরো লিফটে বড় একটা লিফট, ঠিক আছে? এখন ছোট লিফটে তোমার যদি মানুষ বেশি থাকে, মানে মোটামুটি মানুষ থাকে যতগুলো লিফটে মানুষ থাকার, তো তুমি তো চাইলে একজন মানুষকে ইনপুট করতে পারবে না। বাট লিফটটা যদি বড় থাকে, এখানে যতগুলো মানুষ ছিল এখানেও ঠিক ততগুলো মানুষই আছে, তাহলে আবার লিফটটাও বড়, তো চাইলেই তুমি কয়েকজনকে ঢুকাইতে পারবা, ঠিক আছে? তো এখানেও হয়েছে সেম কাহিনী। দেখো এখানেও আমার শেষ অরবিটালে মানে শেষ কক্ষপথে আমার হচ্ছে শেষ শক্তি স্তর আমার কি 7টা ইলেকট্রন আছে। ক্লোরিনেরও শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর মানে কি? এটা একটু ছোট অবস্থায় আছে। আর ক্লোরিনটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর মানে কি? একটু একটু ছড়ানোভাবে আছে। এখানেও 7টা আছে, এখানেও 7টা আছে, ওকে। বাট এখানে আমাদের দ্বিতীয় শক্তি স্তর মানে কি? একটু ছোট। তৃতীয় শক্তি স্তর মানে কি? একটু ছড়ানো অবস্থায় আছে, ঠিক আছে? তার মানে আমি সহজে এখানে আমি ইলেকট্রন প্রবেশ করাতে পারবো না, এটার মতো লিফটের মতো। তো এখানে আমি অবশ্যই সহজেই ইলেকট্রন প্রবেশ করাতে পারবো, সেজন্যই দেখো এখানে লিখছি। এখানে ফ্লোরিন ও ক্লোরিন উভয় পরমাণুর যোজ্যতা স্তরে 7টি করে ইলেকট্রন আছে, কিন্তু ফ্লোরিনের যোজ্যতা স্তরের দ্বিতীয় শক্তি স্তর হওয়ায় ফ্লোরিন পরমাণুতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। মেঘের ঘনত্ব বেশি তার কারণে ছোট হয়ে আছে। ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি ক্লোরিনের চেয়ে বেশি, তাই ফ্লোরিনের যোজ্যতা স্তরে ইলেকট্রন বিকর্ষণ হবে। সেজন্য আমি যখন ইলেকট্রনকে আনবো, তখন ইলেকট্রন কিন্তু মানে এখন তুমি যদি আনো, তুমি ধরো একটা মানুষ ঢুকাইলা, কিন্তু তুমি তখন আটাআটি করবা না, মানে আটাআটি হয়ে যাবে না লিফটের মধ্যে? তো আমি যদি এখন এখানে ঢুকাই একটা ক্লোরিন, যদি ঢুকাই তো ক্লোরিন ক্লোরিন বিকর্ষণ হবে, মানে ওদের মধ্যে অস্বস্তি হবে, ঠিক আছে? তো বিকর্ষণ বেশি হওয়ায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম, সেজন্য ক্লোরিনের থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, কারণ ফ্লোরিন চায় না ওর মধ্যে আর মানুষ ঢুকুক, মানে ওর মধ্যে আর কেউ আসুক বা ইলেকট্রন আসুক, ঠিক আছে? বাট ক্লোরিন চায়, কারণ ক্লোরিনের অনেক জায়গা আছে, সেই জন্য যেহেতু ক্লোরিন চায়, ইলেকট্রন যেহেতু ক্লোরিন ইনপুট করতে পারে, সেজন্য আমরা বলবো ক্লোরিনের বেশি, ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের তুলনায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, একটু নিচে দেখাই, উপরে দেখাচ্ছি। সেজন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের তুলনায়। বোঝা গেছে? এটা আগে ফার্স্টে নোট করে দেন হচ্ছে তোমরা ক্লাসটা করবা। ওকে, দেখো এখানে আমাদের একটা সিকিউ আছে, সিকিউটা একটু খেয়াল করো। বলছে কিউ আর এক্স ওয়াই মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এই যে দেখো আমি একটু ছোট ছোট করে লিখে রাখছি যাতে তোমাদের আর কি বুঝতে সুবিধা হয়। এখানে দেখো পি মানে হচ্ছে আমরা জানি 1 নাম্বার 2 3 নাম্বার, আচ্ছা পিটা তো চাই না, আমাকে চাইছে কত? আর কিউ এক্স ওয়াই। আর মানে হচ্ছে কিউ মানে হচ্ছে দেখো 13 নাম্বার, তার মানে হচ্ছে আমাদের কত 13 নাম্বার পর্যায়ে আর 3 নাম্বার, সরি 13 নাম্বার গ্রুপ 3 নাম্বার পর্যায়ে, তার মানে হচ্ছে ফসফরাস। আর মানে হচ্ছে সালফার। 17 নাম্বার গ্রুপে ফ্লোরিন ক্লোরিন। তো তোমরা ফার্স্টে পর্যায়ভিত্তিক আলোচনা করবা। পর্যায়ভিত্তিক আলোচনা কীভাবে করবা? ফার্স্টে হচ্ছে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লিখবা, ঠিক আছে? প্রথমে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা লেখার পরে তারপরে হচ্ছে তোমার যেটা করবা, প্রথমে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা প্রথমে লিখবা, লিখার পরে তারপরে তোমরা বলবা যে হচ্ছে এটা তো এটার মধ্যে তো ব্যতিক্রম নাই,
তো এটার মধ্যে ব্যতিক্রম না থাকলে তুমি হচ্ছে প্রথমে এটা ভালো মতন করবা, তারপরে এই 3টার মধ্যে সবথেকে কার বেশি বলো তো? এই 3টার মধ্যে সবথেকে বেশি হচ্ছে ক্লোরিনে, কারণ আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাবে তত বাড়বে। তো কেন বাড়লো? ক্লোরিনের বাড়লো, কারণ কেন বাড়বে তোমরা বলবা, কারণ একই পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যায় আমরা জানি হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব তেমন একটা না থাকায় তোমার হচ্ছে সরি, তুমি এভাবে করে বলবা যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা এদিক থেকে আস্তে আস্তে কী হয়, বাড়তে থাকে। তো সে কারণে হচ্ছে আমাদের ক্লোরিনটা হচ্ছে আমাদের সবথেকে বেশি এর মধ্যে ইলেকট্রন আসক্তি। তারপরে যে তুমি যেহেতু বলছে এক্স ওয়াইয়ের মধ্যে কম্পেয়ার করতে, দেন এই কিউ আর ওয়াইয়ের এই 3টার মধ্যে ওয়াইটার বেশি, এই ওয়াইয়ের সাথে তারপরে তুমি আবার এক্সের তুলনা করবা। ফার্স্টে পর্যায়ভিত্তিক আলোচনা করে যারটা বেশি হবে তারটার সাথে আবার তুমি হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনা করবা। তো এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে এই দুইটার মধ্যে আবার ক্লোরিনের বেশি, একটু আগে যেটা দেখালাম। তো এভাবে করে ব্যাখ্যা করবা, ঠিক আছে? তো এই ছিল আমার ইলেকট্রন আসক্তির পড়াশোনা। এখন আমরা পড়াবো হচ্ছে অক্সাইড ধর্ম, ঠিক আছে? অক্সাইড ধর্মটা মূলত কি? অক্সাইড ধর্মটা মূলত হচ্ছে তুমি যদি কোনো ধাতুর অক্সাইড যদি নাও, ধাতু মানে কি, যেই সব মৌলের শেষে হচ্ছে তোমার থাকে, ঠিক আছে? সেগুলোকে আমরা বলি ধাতু, আর যেগুলো থাকে না সেগুলো হচ্ছে অধাতু। এভাবে করে ধাতু অধাতু চিনতে পারো। আর এগুলো হচ্ছে আমাদের উভধর্মী, ঠিক আছে? তো দেখো ধাতুর অক্সাইড মানে কি? অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া, ঠিক আছে? ধাতুর অক্সাইডগুলো মেনলি ক্ষারীয় টাইপের হয়। আর অধাতুর যে সকল অক্সাইড আছে, এই অধাতুর অক্সাইডগুলো সাধারণত আমাদের অম্লধর্মী হয়। কি বলছি? ধাতুর অক্সাইডগুলো আমাদের ক্ষারধর্মী হয়, আর অধাতুর অক্সাইডগুলো আমাদের কী ধর্মী হয়? অম্লধর্মী হয়। আর কিছু উভধর্মী অক্সাইড দেখো এখানে লিখে দিয়েছি, সেগুলো অবশ্যই একটু পড়ে নিবা, অ্যালুমিনিয়াম, টিন আর লেড। এবার দেখো ধাতুর অক্সাইড কী বলছি? ক্ষারীয় হবে। ভালো করে মনে রাখো, অক্সাইড মানে কি? কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানেই হচ্ছে অক্সাইড হয়ে গেল, ঠিক আছে? যেমন ধরো এই যে একটা ক্যালসিয়াম অক্সিজেন যুক্ত হলো, একটা ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হলো, তার মানে এটার নাম কী হয়ে গেল? ক্যালসিয়াম অক্সাইড। তো দেখো কোনো ধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে ধাতব অক্সাইড হয়ে গেল, আর ধাতব অক্সাইড মানে সেটা হচ্ছে ক্ষারীয়। আর অধাতুর অক্সাইড, যেমন ধরো সাপোজ আমার ক্লোরিনের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, ক্লোরিনের সাথে অক্সিজেন যুক্ত হলে আমার কী হবে? তখন আমার ক্লোরিন যেহেতু অধাতু, তো অধাতুর সাথে অক্সিজেন যুক্ত হলে সেটা হচ্ছে আমাদের কী হয়েছে? অম্লীয় হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটাই মূলত এখানে লিখছি। আর কিছু উভধর্মী আছে যেগুলো অক্সিজেন যুক্ত হইলেও মাঝে মাঝে তোমার অম্ল হয়, মানে অম্ল হয়, ক্ষারও হয়, দুইটাই আছে। সেজন্য এই 3টা হচ্ছে মৌল এরকম, যারা অম্ল হবে, ক্ষারও হবে। তো দেখো আমি যদি কোনো একটা অম্লীয় মানে কি, কোনো একটা অধাতুর অক্সাইডকে যদি আমি পানির সাথে, এই যে অম্লীয় যে অক্সাইডটা পাবো আমরা, অম্লীয় অক্সাইড মানে কি? অম্লীয় মানে হচ্ছে অধাতুর অক্সাইড। এই অধাতুর অক্সাইডের সাথে যদি আমি হচ্ছে পানি যোগ করি তাহলে আমি অ্যাসিড পাবো। আর এই যে আমি ধাতুর অক্সাইড মানে কি? ক্ষারীয়। এই ক্ষারীয়র সাথে যদি আমি পানি যোগ করি তাহলে আমি ক্ষার পাবো। ভালো মতন বুঝো কিন্তু কথাটা। ধাতুর অক্সাইডের সাথে পানি যোগ করলে অ্যাসিড পাবো, কারণ ধাতুর অক্সাইড তো অম্লীয়, তার মানে অধাতুর অক্সাইড তো অম্লীয়, তো অম্লীয়র সাথে আমি পানি যোগ করলে অ্যাসিড পাবো। আর ধাতুর অক্সাইড মানে ক্ষারীয়, তো ক্ষারীয়র সাথে পানি যোগ করলে আমি ক্ষার পাবো, ঠিক আছে? আর উভধর্মীর সাথে অ্যাসিড যোগ করলে আমি হচ্ছে সল্ট প্লাস পানি পাবো, উভধর্মীর সাথে বেস যোগ করলে আমি সল্ট প্লাস পানি পাবো। এই জিনিসগুলো কি মনে করো কিছুই বুঝো নাই, আমি তোমার এখন সৃজনশীল করতে করতে বুঝাইতেছি, ওয়েট। দেখো এখানে আছে একটা জিনিস, যে এখানে একটা সৃজনশীল লিখছি, যশোর বোর্ড 23-এর বিওসি অক্সাইড সময় অম্ল ক্ষারক ধর্ম বিশ্লেষণ করো। যখনই অক্সাইড বলবে মানে কি? অক্সাইড বলবে মানে আমার অক্সিজেন যোগ করতে হবে। তো অক্সিজেন যোগের পরে তার সাথে পানি মিক্স করলে আমার কি হচ্ছে? অম্ল বেরোবে, না তার সাথে পানি মিক্স করলে আমার কি ক্ষার বেরোবে? সেটা আমরা কীভাবে দেখে চিনব? যদি সে ধাতু হয় তাহলে তার সাথে অক্সিজেন যোগ করে, অক্সিজেন যোগ করা মানে তার একটা অক্সাইড তৈরি হলো, ওই অক্সাইডের সাথে পানি যোগ করে, তার মানে যদি অধাতু হয় তাহলে অম্ল হবে, অতে অধাতু অতে অম্ল। আর যদি তোমার ধাতব হয় তাহলে ধাতবের সাথে পানি অক্সিজেন যুক্ত করলে অক্সাইড হবে, ধাতব অক্সাইড। সেই ধাতব অক্সাইডের সাথে পানি যোগ করলে আমার কী হবে? ক্ষার হবে, ঠিক আছে? তো চলো দেখে নিন। দেখো এখানে আমি এখানে n=4 দেওয়া, তার মানে n=4 বসাও। দেখো এখানে এটা হচ্ছে আমাদের আয়রন, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে ক্লোরিন। আগে বসিয়ে দিচ্ছি যাতে আমার টাইম পাস না হয়, ঠিক আছে?
তো এই কয়টা বসাইছি, বসানোর পর দেখো আমার কি বেরোচ্ছে। এবার বলছে আমার বি ও সি অক্সাইডের মধ্যে অম্ল ক্ষারক ধর্ম বিশ্লেষণ করো। তার মানে আমার বিতে আছে হচ্ছে আমার আয়রন, আর সিতে আছে হচ্ছে আমার কি, সিতে আছে হচ্ছে জিঙ্ক। ওকে, এখানে আমি কয়টা করছি, আয়রন করছি, জিঙ্ক করছি, আবার ক্লোরিন, আচ্ছা তিনটাই করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি তিনটার মধ্যে প্রথমে আমাকে বলছে অক্সাইড সময় অম্ল ক্ষারক ধর্ম বিশ্লেষণ করো। তার মানে দেখো ফার্স্টে আমি দেখব আমি যেই তিনটা উভধর্মী পড়ছি, অ্যালুমিনিয়াম, লেড আর হচ্ছে টিন পড়ছি, এই তিনটার মধ্যে কি এখানে একটাও আছে? নাই। তার মানে উভধর্মী এখানে কোনোটাই হবে না, অম্ল বা ক্ষারক হবে। প্রথমে আয়রন, আয়রনের সাথে যদি আমি অক্সিজেন যোগ করি ফেরাস অক্সাইড হয়। এখন বলে এখানে 2 কোথায় গেল? কারণ আমি জানি আয়রনের যোজনী 2 হয়, এটা যোজনী 2 হয়, আবার আয়রনের যোজনী মাঝে মাঝে 3 হয়, তখন অক্সিজেনের যোজনীটা এখানে প্রকাশ পায়, ঠিক আছে। তো আমি আয়রনের সাথে অক্সিজেন যোগ করলে আমার মাঝে মাঝে ফেরাস হয়, আয়রনের সাথে অক্সিজেন যোগ করলে আমার মাঝে মাঝে ফেরিক হয়। এটা তো আমরা সবাই জানি, ফেরাস হয়, ফেরিক হয়। এখন তুমি যদি চাও যে এটা না লিখে তুমি ডিরেক্ট ফেরাস লিখবা, ফেরিক লিখবা, লিখতে পারো। এখন এই ফেরাসের সাথে তুমি যদি পানি যোগ করো তাহলে কি হবে, আমার ফেরাস হাইড্রক্সাইড হবে। আর যদি তুমি এই ফেরিক অক্সাইডের সাথে পানি যোগ করো তাহলে ফেরিক হাইড্রক্সাইড হবে। তার মানে এই দুইটাই কি হলো, এটা হচ্ছে ক্ষারীয় টাইপের, এই দুইটা হচ্ছে ক্ষারীয় ছিল, সেজন্য এই দুইটার সাথে পানি যোগ করে আমার দুইটা কি পাইছি, আমি ক্ষার পাইছি। আবার দেখো জিঙ্ক একটা ধাতু, ধাতুর সাথে অক্সিজেন যোগ করলে আমি জিঙ্ক অক্সাইড পাবো, এই জিঙ্ক অক্সাইডের সাথে পানি যোগ করলে আমি হচ্ছে যা পাবো সেটা হচ্ছে একটা কি, ক্ষার। এটা কিভাবে করলাম দেখো, পানি ভাঙলে দুইটা পাবো, H+ আর OH-। তো এই যে তোমার এটা আবার এভাবে করে কিছু নাই। আচ্ছা দেখো, এটা এটা ক্যালকুলেট করলে পুরোটা মিলেই আমার জিঙ্ক হাইড্রক্সাইড আসবে, ঠিক আছে, এটা একদমই সিম্পল। দেখো এবার ক্লোরিন অক্সাইডের সাথে যুক্ত হয়ে আমার একটা ক্লোরিনের একটা আমি যৌগ পাইলাম, Cl2O7। এর সাথে আমি পানি যোগ করলে কি হয়ে যাবে, আমার হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। দেখো আমি এখানে লিখে দিছি HClO4 মানে পারক্লোরিক অ্যাসিড, HClO3 মানে ক্লোরিক অ্যাসিড, HClO2 মানে হচ্ছে ক্লোরাস অ্যাসিড, HClO মানে হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে, চারটা হচ্ছে একটু মনে রাখবা। আর দেখো এটা মানে হচ্ছে আমাদের কি, হাইপোক্লোরিক অ্যাসিড, এটা একটু ভালো মতন মনে রাখবা, ঠিক আছে। আর ক্লোরিন অক্সিজেনের সাথে এভাবেই যৌগ গঠন করে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। এখন বলতে পারো এভাবে করেই কি পরীক্ষায় আসে, আর কতগুলো মনে রাখতে হবে? যতগুলো পড়াচ্ছি এভাবে করে পরীক্ষায় আসে, এর থেকে বাইরে তেমন একটা মনে রাখার দরকার নাই। তুমি যদি আরও মনে রাখতে চাও মনে রাখতে পারো। দেখো এবার আছে হচ্ছে ওকে, এবার আছে হচ্ছে আমাদের যোজনী মৌলের ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে ফার্স্টে আছে বলছে এক্স অপেক্ষা এ মৌলের অক্সাইড তীব্র অম্লধর্মী হবে, ব্যাখ্যা করো। ওকে, তাহলে দেখো প্রথমে আমি আগে অম্লধর্মী কিনা সেটা আগে ব্যাখ্যা করি, তারপরে তীব্র হবে কিনা কি হবে সেটা পরে ব্যাখ্যা করতেছি। এক সেকেন্ড। ওকে, দেখো তো এখানে আমি হচ্ছে এখানে আমাদের কি আছে, আমি বের করছি এটা ফসফরাস হয়েছে, ক্লোরিন হয়েছে, N=2 মান বসাও, দেখবো ফসফরাস হবে আর ক্লোরিন হবে। তো আমি ফসফরাস হলো আর ক্লোরিন হলো ফার্স্টে হচ্ছে আমি নির্ণয় করলাম। দেখো ফসফরাসের আমি দুইটা অক্সাইড চিনি। এখন তুমি বলতে পারো আচ্ছা আমি অক্সাইডগুলো কি মুখস্থ করলে আমার জন্য ভালো হবে? হ্যাঁ, এটাই তোমার জন্য একটা ভালো নিয়ম যে তুমি অক্সাইডগুলো মুখস্থ করে রাখো। যেমন আয়রনের দুইটা অক্সাইড আছে, একটা হচ্ছে ফেরাস, ফেরিক, জিঙ্কের একটাই অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্লোরিনের একটাই অক্সাইড, ঠিক আছে, তুমি অক্সাইডগুলো মনে রাখো, তারপরে জাস্ট পানি যোগ করে দিবা। তারপরে ধাতু হলে সেটা যদি ধাতু হয় তার মানে তখন ধাতু হলে হবে হচ্ছে ক্ষার, আর অধাতু হলে সেটাকে আমরা বলবো অম্ল। তার মানে দেখো ফসফরাস কি, ফসফরাস হচ্ছে আমাদের একটা অধাতু, তাই না? তো ফসফরাসের দুইটা অক্সাইড আছে, একটা P2O3, একটা হচ্ছে P2O5, ঠিক আছে, দুইটা অক্সাইড আছে, এই দুইটা অক্সাইডের সাথে পানি যোগ করবো, যেহেতু ফসফরাস একটা অধাতু তো এই যে দুইটা আমি যৌগ পাবো সেই দুইটা হচ্ছে আমাদের কি, অম্লীয় হবে, ঠিক আছে। তো দেখো এটা আমার কি হইলো, এটার নাম কি, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ফসফরাস, আর এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, আর এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তো দেখো এই তিনটা যে আমি পাইলাম, এই তিনটার মধ্যে আমি তোমাদেরকে রাসায়নিক পরিবর্তন যখন পড়াইছিলাম তখন আমি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করা শিখেছিলাম না? তো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কীভাবে বের করে, দেখো এইটা বের করে দিই, এটা তোমরা দুইজনই মানে তোমরা সবাই পারবা। দেখো অক্সিজেন মানে আমরা জানি -2, তো -2 এর সাথে যখন আমি 4 গুণ দিব তখন -8 হলে আমরা জানি হাইড্রোজেন +1, তার মানে ক্লোরিন কত হবে, মাইনাস যতটা থাকবে প্লাস ততটাও থাকবে, তার মানে ক্লোরিন হবে +7 এরকম করে এটা বের করবে, +5 হবে, এটা হচ্ছে +3 হবে। তার মানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি সে তত বেশি তীব্র, তার মানে এটার মধ্যে এই তিনটার মধ্যে আমার ক্লোরিনের সব থেকে বেশি হয়েছে, তার মানে ক্লোরিন সব থেকে বেশি তীব্র, সেজন্য তুমি বলবা যেহেতু ক্লোরিনে মানে এই পারক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যার মান যেহেতু বেশি সেজন্য এটা হচ্ছে বেশি তীব্র অ্যাসিড। এই তিনটা অ্যাসিডের মধ্যে যে ফসফরাস,
ফসফরিক আর পারক্লোরিক অ্যাসিডের মধ্যে এইটা হচ্ছে আমাদের বেশি তীব্র। ওকে, এবার দেখো এখানে মাদ্রাসা বোর্ডে একটা কোশ্চেন আছে যে পি কিউ ও আর অক্সাইডের প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, আমি ফার্স্টে হচ্ছে পি কিউ আর হচ্ছে আর আমি বের করে নিচ্ছি। আচ্ছা, আমি যেটা বললাম যে অক্সাইডগুলো মনে রাখবে, সালফারের দুইটা অক্সাইড আছে, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, দুইটা অক্সাইডে গ্রহণ করতে মানে গঠন করতে পারে। আমরা কি জানি সালফার কি মানে অধাতু না, তার মানে ওটা পানির সাথে বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের অম্লীয় হবে। তার মানে দেখো একবার হচ্ছে সালফিউরাস আর একটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এই দুইটা অ্যাসিড হলে সেটা হচ্ছে অ্যাসিডিক হলো। এবার দেখো অ্যালুমিনিয়াম তো আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের উভধর্মী। তো এই উভধর্মীর বেলায় আমার কিন্তু পানি মিক্স করা যাবে না। উভধর্মী মানে হচ্ছে তুমি কিভাবে বুঝলা জিনিসটা যে উভধর্মী? আমরা জানি উভধর্মী আমরা তিনটা পড়ে আসছি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে টিন, আর একটা হচ্ছে লেড। তো যখন উভধর্মী চলে আসবে এরকম তিনটার মধ্যে, তো তখন তুমি উভধর্মীর অক্সাইড সাথে, আমরা জানি অ্যালুমিনিয়ামের একটাই অক্সাইড আছে, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটাই অক্সাইড আছে। এই অ্যালুমিনিয়ামের অক্সাইডকে তুমি একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, অ্যালুমিনিয়ামের অক্সাইডকে তুমি একবার ক্ষারের সাথে বিক্রিয়া করাবা। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করা দেখবে তুমি একটা লবণ উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? আমার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর হচ্ছে পানি। আবার অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি যখন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাবা তখন দেখবো সোডিয়াম অ্যালুমিনেট হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। সোডিয়াম অ্যালুমিনেটকে একটা লবণ আর পানি, তার মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলেও আমার হচ্ছে লবণ পানি উৎপন্ন হলো, এটারে অ্যাসিডের সাথে ক্ষারের সাথে বিক্রিয়া করাইলে আমার লবণ পানি উৎপন্ন হলো। তার মানে আমরা বুঝতে পারবো এটা একটা উভধর্মী অক্সাইড। এভাবে করে ব্যাখ্যা করে দিবা। এবার দেখো সোডিয়ামের আমি একটা অক্সাইড জানি, সোডিয়াম অক্সাইড। দেখো সোডিয়াম অক্সাইড কীভাবে পাইলাম? সোডিয়ামের অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1। সোডিয়ামের একটাই অক্সাইড আছে। ঠিক আছে, তো এই সোডিয়ামের অক্সাইডটাকে তুমি যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড হয়। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি? একটা ক্ষার, কারণ সোডিয়াম যেহেতু একটা ধাতু, তার মানে ধাতুর অক্সাইডকে যখন আমি পানির সাথে বিক্রিয়া করাবো তখন আমাদের ক্ষার উৎপন্ন হবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তাকে তীব্র ক্ষার এবং একটি পরিচিত ক্ষার, তাই না? আর যখন আমাদের সামনে তোমার অ্যালুমিনিয়াম, টিন বা লেড আসবে তখন আমরা হচ্ছে অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে যেটা বেরোবে সেটাকে বলবো লবণ পানি বেরোইছে। ওকে, তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইলেকট্রন আসক্তিটা ভালো মতন ইনশাল্লাহ শিখছি আমরা। আরেকটা জিনিস শিখছি সেটা হচ্ছে আমাদের ধাতব অক্সাইড কে অম্ল, কে ক্ষার, কে উভধর্মী, এই জিনিসটা ভালো মতন শিখছি। ঠিক আছে, ভালো মতন প্র্যাকটিস করবা, তাহলে দেখবে ইনশাল্লাহ আরও ভালো মতন পারবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।